আসসালামু আলাইকুম। আজ 14 জানুয়ারি 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির চাপে পড়েই কি এমন সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর ইউনূসকে হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ। জামাত কি ফিরে পাবে নিবন্ধন ও প্রতীক? এবার বিস্তারিত। বিএনপির চাপে পড়েই কি এমন সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস? এমন প্রশ্ন এখন অনেক বিশ্লেষকের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন সেই উইন্ডো মোতাবেক আমরা কাজ করছি। ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কি কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি। এর আগে বেলা 11টায় ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যায়। ইসির কোনো চাহিদা আছে কি না, থাকলে কি করে সহায়তা দিতে পারবে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এদিকে বিএনপির পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন করার। বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য এর চেয়ে বেশি সময় নেয়ার দরকার নেই। 2005 সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করছে সংস্থাটি। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে। প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন দিতে ব্যর্থ হলে উপদেষ্টার পদ থেকে জনগণের কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রোক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায়? কারা বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। যদি ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা একসঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি, প্রয়োজন হলে সেভাবে আবার আমাদের প্রোক্লেমেশন আদায় করে নেব। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে সেসব উপদেষ্টা সরকারে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি কোনো কারণে মনে করেন প্রোক্লেমেশন দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে, সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম, ঠিক একইভাবে আবার রাস্তায় নেমে আসব। তিনি বলেন, তরুণ প্রজন্মের ভাষা যদি বুঝতে আপনারা ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদী বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক চিন্তা রয়েছে, সবকিছুর সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নেই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত নতুন করে নেয়ার কিছুই নেই। সেটার চূড়ান্ত সিদ্ধান্ত গত 5ই আগস্ট হয়ে গেছে। সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী লীগের রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়। এ সময় আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে তাদের আগে বিচার করতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন। ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে আমরা সেই কলম আবার ভেঙে দেব। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ তাদের চিন্তা প্রসূত করবে তাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে ২১ জানুয়ারি মঙ্গলবার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আদালতে জামাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুনানিতে জামায়াতের আইনজীবীরা বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। গত ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেয় আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত রেস্টোর করার আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগে পেন্ডিং মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে নিষ্পত্তি হয় নাই, ডিসমিস ফর ডিফল্ট হয়েছে। সেজন্য আমরা মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করি। রেস্টোর আবেদন মঞ্জুর হওয়ার পর মেরিট অনুযায়ী শুনানি শুরু হলো। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে যদি আমাদের আপিল অ্যালাউ হয় তখন আমরা নিবন্ধন ফিরে পাব, দলীয় প্রতীক ফিরে পাব। একইভাবে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনগুলোর যখন আয়োজন হবে তখন জামায়াতে ইসলামের রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে কোনো আইনগত বাধা থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। বিশ্লেষকরা বলছেন, জামায়াতকে নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেয়া হবে কিনা এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর একটি রাজনীতি হতে পারে। জামায়াতকে নিবন্ধন দেওয়ার আগে সরকারের ডিপ স্টেট থেকে তাদের পছন্দ অনুযায়ী প্রতিশ্রুতি ও ওয়াদা বাস্তবায়নের শর্ত দেয়া হতে পারে। সবই ঘটতে পারে বলে মতামত বিশ্লেষকদের একাংশের। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে তাদের বিরুদ্ধে দ্য ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, কর্মরত রয়েছেন। এমতো অবস্থায় অবৈধভাবে অবস্থানরত কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতিপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করবেন না, তাদের বিরুদ্ধে দ্য ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। এতে খরচ হবে ১,১৩৭ কোটি টাকা। সংস্থাটির পরিচালনা পর্ষদের ১,০০০তম সভায় আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালনা পর্ষদের সভায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এবছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ টন ডিজেল, যার ৮০% সরাসরি আমদানি করা হয়ে থাকে, আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে। এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০,০০০ টন অবাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিপিসি সূত্র জানায়, আমদানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে গ্যাস অয়েল ৮,৮০,০০০ টন, ZA1 ১,৯০,০০০ টন,
মোগ্যাস ৭৫,০০০ টন, ফার্নেস অয়েল ২,৫০,০০০ টন ও মেরিন ফুয়েল ৩০,০০০ টন। পাকিস্তান থেকে G2G ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বিতর্ক বেশ পুরনো। এমনকি মোদীর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে তথ্য জানতে চাওয়ার কারণে 2023 সালে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জরিমানাও করা হয়েছিল। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বলছে, শুধুমাত্র কারো কৌতূহল মেটানোর তথ্য জানার অধিকার বিষয়ক আইন RTI আইনের লক্ষ্য হতে পারে না। নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে সোমবার এ কথা জানায় দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টে জানান, RTI আইনের ধারা অনুসারে তথ্য জানানোই এই আইনের উদ্দেশ্য, কিন্তু কারো ব্যক্তিগত কৌতূহল নিবৃত্ত এই আইনের উদ্দেশ্য নয় বলে জানান সলিসিটর জেনারেল। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মোদীর ডিগ্রি বিতর্কে RTI এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য। RTI কর্মীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে পাশ করা সব শিক্ষার্থীর তথ্য প্রকাশ করতে বলে কমিশন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্টের বিচারপতি সচিন দত্তের ইজলাসে মেহতা জানান, একটি বিশ্বাসের জায়গা থেকে শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা থাকে। আইনের মারপ্যাচে কোনো অপরিচিত ব্যক্তির কাছে তা প্রকাশ করা যায় না। সলিসিটর জেনারেলের বক্তব্য, যে তথ্য চাওয়া হয়েছে তার সঙ্গে স্বচ্ছতা বা জবাবদিহিতার কোনো সম্পর্ক নেই। তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়ার ফলে RTI আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও মনে করছেন তিনি। প্রসঙ্গত, মোদীর ডিগ্রি বিতর্কে এই মামলা দীর্ঘদিন ধরেই চলছে দিল্লি হাইকোর্টে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ লয়ের প্রতিবেদন অনুসারে RTI কর্মী নীরজ কুমার প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের থেকে 1978 সালের স্নাতক স্তরের সব শিক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন। কে পাশ করেছেন, কে ফেল করেছেন তাও জানতে চান তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় পক্ষের তথ্য এভাবে দেয়া যাবে না। তখন কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানান RTI কর্মী। তার ভিত্তিতে 2016 সালের কমিশন ওই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.change.tv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।